আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং প্রিয় সহকর্মীবৃন্দ, সবাইকে সালাম জানিয়ে আমি আজকে নবম এবং দশম শ্রেণীর গণিতের উপরে আরেকটি ক্লাস শুরু করছি। ক্লাসগুলি ছিল আমাদের ধারাবাহিক। এর আগে নবম এবং দশম শ্রেণীর গণিতের অধ্যায় 13 থেকে অর্থাৎ 13.1-এর কয়েকটা সমস্যা এবং সূত্রগুলি আমি প্রমাণ করে দিয়েছিলাম। আজকে 13.2-এর যে ধারা, গুণোত্তর ধারা, সেই গুণোত্তর ধারার সূত্র এবং সমস্যাগুলির সমাধান কিভাবে করতে হয় সে ব্যাপারে আজকে একটা ছোট পরিসরে একটি ক্লাস নেব। প্রয়োজনে আরও ক্লাসের সংখ্যা বাড়াবো। ছোট পরিসরে নেওয়ার উদ্দেশ্য একটাই, যাতে ছাত্রছাত্রীরা ক্লাসগুলি সহজে অনুধাবন করতে পারে। কারণ অনেক বড় ক্লাস হলে অধৈর্য হয়ে যায় অনেকেই, যার কারণে মূল উদ্দেশ্য ব্যর্থ হয়। এই জন্য ছোট পরিসরে এই ক্লাসটা নিব। আশা করি তোমরা সকলেই সবাই সঙ্গেই থাকবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। সমস্যা থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দাও। তাহলে আজকে আর কথা নয়, শুরু করতে যাচ্ছি। গুণোত্তর ধারা 13.2-এর গণিত বইয়ের গুণোত্তর ধারা নিয়ে আজকে আমাদের ক্লাস। তো গুণোত্তর ধারা কি? যে আমরা শুরুতেই ধারা সম্পর্কে ধারণা দিয়েছিলাম যে দুইটা ধারা, একটা হচ্ছে সমান্তর আর একটি হচ্ছে গুণোত্তর। অর্থাৎ যদি এরকম হয় যে এখানে 2 + 4 + 8 16 এই ধরনের কোনো ধারা যদি থাকে, তাহলে আমরা দেখেছি যে এখানে এই সংখ্যাকে 2 গুণ করলে এটা পাওয়া যায়, এটাকে 2 গুণ করলে এটা পাওয়া যায়, এটাকে 2 গুণ করলে এটা পাওয়া যায়। অর্থাৎ প্রত্যেককে একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায়। এই ধরনের ধারাকে বলা হয় গুণোত্তর ধারা। আর এটাকে সহজে চেনার উপায় হচ্ছে যে দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা যে ভাগফল পাবো, একইভাবে তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলে যে ভাগফল পাবো, এই সমস্ত ভাগফলগুলি যদি সমান হয়, অর্থাৎ পাশাপাশি দুটি সংখ্যার অনুপাত বা ভাগফল যদি সমান হয়, তাহলে এটি গুণোত্তর ধারা। তো এটি ছিল আমাদের গুণোত্তর ধারার পরিচয়। তো আমরা এখন গুণোত্তর ধারার কিভাবে n-তম পদ, অর্থাৎ যে কোনো পদ বা সাধারণ পদ বলতে পারো তোমরা এটাকে, যে কিভাবে n-তম পদ বের করতে হয় আর কিভাবে n পদের সমষ্টি বের করতে হয়, এ ব্যাপারে ছোট্ট একটা ক্লাস নিয়ে তারপরে আমি মূল অঙ্কের দিকে যাচ্ছি। ধরো আগের মতোই যে কোনো ধারার প্রথম পদ এ, আর যেহেতু গুণোত্তর ধারা সেজন্য আমরা সাধারণ অন্তর না লিখে লিখবো সাধারণ অনুপাত, মানে ভাগফল। তো কমন রেশিও, দ্যাট ইজ এটাকে আর দ্বারা ডিনোট করা হয়, সাধারণ অনুপাত যদি আর হয়, তাহলে দেখো প্রথম পদ আর আছে, এ আছে, সরি, প্রথম পদ এ আর গুণোত্তর ধারার সাধারণ অনুপাত অর্থাৎ কমন রেশিও আর। সুতরাং দ্বিতীয় যে পদটা হবে সেই পদটা হবে প্রথম পদের সাথে সাধারণ অনুপাত গুণ করলে যেটা হবে সেটা। একইভাবে তৃতীয় পদ যদি বের করি তাহলে তার সাথে আরো একটা আর গুণ করো, দ্যাট ইজ আর স্কোয়ার। এভাবে তুমি চতুর্থ পদ যদি বের করো তাহলে এ আর স্কোয়ার ইন্টু তার সাথে আরো একটা আর, অর্থাৎ এ আর কিউব। এভাবে চলতে থাকবে। তাহলে লক্ষ্য করো যে এখানে যে আমরা প্রথম যে পদটা ছিল সেখানে কি ছিল, এ, তাকে যদি আমি এইভাবে লিখি যে r1 - 1, মানে আর এর পাওয়ার 0, তাহলে আর এর পাওয়ার 0 মানে হচ্ছে কি 1, অর্থাৎ 1 দ্বারা একে গুণ করলে কি হয়, এ হয়। এইখানে যদি তুমি আসো যে এ আর এর পাওয়ার 2 - 1, 2 থেকে 1 গেলে কি থাকতেছে, তোমার আর ই থাকতেছে।
এখানে যদি এটাকে বিশ্লেষণ করো তাহলে এ আর টু দি পাওয়ার 3-1, আর এখানে যদি এটাকে বিশ্লেষণ করো এ আর টু দি পাওয়ার 4-1। অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করো যে যত পদ তত -1, তৃতীয় পদ 3-1, চতুর্থ পদ 4-1। সুতরাং এভাবে যদি তুমি n-তম পদ বের করো তাহলে দেখা যাবে কি এ আর টু দি পাওয়ার n-1। তাহলে গুণোত্তর দ্বারা সাধারণ পদ অথবা n-তম পদের সূত্র কি এ আর টু দি পাওয়ার n-1। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এবার আসো যদি আমি সমষ্টি নির্ণয় করি তাহলে n পদের সমষ্টি কিভাবে বের করব? আমরা জানি সমষ্টিকে s দ্বারা প্রকাশ করা হয়। তো n পদের সমষ্টি যখন হবে তোমার sn, মনে করো প্রথম পদ a, তারপরে পরের পদ আছে তোমার আর স্কয়ার, আর কিউব, এভাবে চলতে চলতে আমরা দেখেছি যে শেষ পদ মানে যে কোনো পদ এরকম ভাবে লেখা যায়। তো এটা মনে করো একটা সমীকরণ। এখন আসো যে আমি যদি একটা কাজ করি, এই সমীকরণটার উভয় পক্ষে আর দিয়ে গুণ করে আবার একটা সমীকরণ তৈরি করি, তাহলে কি হয় দেখো, আর এস এন প্রত্যেকের সাথে যদি আর গুণ করা হয় এ আর, এখানে এ আর স্কোয়ার, এখানে তোমার এ আর কিউব, এভাবে চলতে চলতে এখানে যখন গুণ করবে তাহলে দেখা যাবে কি আসবে এ আর টু দি পাওয়ার এন। এটা মনে করো 2 নম্বর সমীকরণ। কিভাবে পেলাম? প্রথম সমীকরণটাকে আর দ্বারা গুণ করে আমি এই 2 নম্বর সমীকরণটা পেলাম। প্রশ্ন হতে পারে যে এটার সাথে এটা গুণ করলে কিভাবে আসলো? লক্ষ্য করে এটা আমি একটু দেখাই দিচ্ছি। এ আর টু দি পাওয়ার m-1 ইন্টু আর, এই বেস যদি সমান থাকে, সূচকের নিয়ম মনে আছে তোমাদের যে পাওয়ারগুলি যোগ হয় n-1 প্লাস 1, অর্থাৎ কাটা গেলে তোমার এ আর টু দি পাওয়ার n। এভাবে শেষ পদকে যদি আর দ্বারা গুণ করি এমন হয়। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। এবার একটা কাজ করবে, এখানে যেহেতু 2টা সমীকরণ আছে, তো আমরা যদি 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি তাহলে দেখো কি পাই। এখানে আছে এস এন, নিচে আছে আর এস এন। এইখানে লক্ষ্য করো, যদি বিয়োগ করা হয় তাহলে এটার সাথে এটা কাটা যাবে, এটার সাথে এটা কাটা যাবে, এটার সাথে এটা কাটা যাবে, অর্থাৎ ওই শেষের পরেরটা আগেরটার সাথে কাটা যাচ্ছে। অর্থাৎ এখানে থাকতেছে তোমার এ, আর শেষে থাকতেছে এ আর টু দি পাওয়ার এন। বাকি সবগুলি বিয়োগ যেহেতু করব, এটার সাথে এটা বিয়োগ হয়ে যাবে, এর থেকে এটা বিয়োগ চলে যাবে, এভাবে পর্যায়ক্রমে সব চলে যাবে। তাহলে এখানে আমি একটা এস এন যদি কমন নেই তাহলে 1 মাইনাস আর, এখানে যদি একটা এ কমন নেই 1 মাইনাস আর টু দি পাওয়ার এন, বা এস এন মানে সমষ্টি এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন, এটা নিচে চলে গেলে। তবে শর্ত আছে, এটা কখন? যখন আর 1-এর থেকে ছোট হবে তখন এই সূত্রটা তোমরা লিখতে পারবে। এবার লক্ষ্য করো যে যদি আমি 2 নম্বর সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করি, অর্থাৎ যদি আর এর মান 1-এর থেকে বড় হয় তখন সেই ক্ষেত্রে কি হবে? তোমাদের n সংখ্যক পদের সমষ্টির সূত্র গুণোত্তর দ্বারা বের হয়ে গেল। তো এখন আমি একটু উল্টা কাজ করব, সেটা হচ্ছে যে এই অংশটা উপরে নিয়ে নিচ্ছি আর 1 নং সমীকরণটা নিচে দিয়ে দিচ্ছি। এস এন এ প্লাস এ আর স্কোয়ার, এটা মনে করো নিচে দিয়ে দিলাম।
তাহলে এবার যদি আমি বিয়োগ করি 2 নং সমীকরণ থেকে 1 নং, আগের সমীকরণ বিয়োগ করেছিলাম 1 নং থেকে 2 নং, এবার 2 নং থেকে যদি 1 নং বিয়োগ করি তাহলে দেখো কি আসবে, যে 2 বিয়োগ 1 কি আসতেছে, আর এস এন মাইনাস এস এন। এখানে লক্ষ্য করো এটার সাথে এটা কাটা যাবে, এটার সাথে এটা কাটা যাবে, বিয়োগ করলে এভাবে পরেরটা কাটা যাচ্ছে, এটা থাকছে। তাহলে কি থাকছে, এখানে থাকছে তোমার এ আর টু দি পাওয়ার এন, আর নিচে থাকছে এ। তাহলে এখান থেকে যদি আমি আগের মতোই এস এন কমন নেই, তাহলে আর মাইনাস ওয়ান, এখান থেকে যদি একটা এ কমন নেই, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, বা এস এন ইজ ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড আর মাইনাস ওয়ান। এটা কখন, যখন আর ইজ গ্রেটার দেন ওয়ান হবে। তাহলে এইভাবে আমরা গুণোত্তর ধারার এনতম পদ এবং এন পদের সমষ্টি সূত্র দুটো বের করে ফেললাম। এবার আসো তোমাদের বইয়ের যে অঙ্কগুলি আছে অর্থাৎ সমস্যাগুলি আছে, সেই সমস্যাগুলি যদি সমাধান করতে হয় তাহলে কিভাবে করতে হবে। তোমরা দেখো তোমাদের বইয়ে অর্থাৎ 13.2 এর 5 নম্বর অঙ্ক থেকে তোমাদের অঙ্ক শুরু। এখানে আছে 64, 32, 16, 8। বুঝে ফেলছি আমি। দেখো 13.2 এর 5 নম্বর থেকে শুরু, 64, 64, 32, 16, 8। এভাবে চলতে চলতে বলা হয়েছে যে ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। আমরা একটু আগে এনতম পদ বের করার সূত্র শিখেছিলাম, তো এখানে বলছে ধারাটির অষ্টম পদ বের করো। ধারার অষ্টম পদ কত? তো বন্ধুরা, এর আগে আমরা যখন সমান্তর দ্বারা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে যদি কখনো কত পদ বা সমষ্টি বের করতে হয় আমাকে আইডেন্টিফাই করতে হবে যে ধারাটি গুণোত্তর নাকি সমান্তর। তো যদি ধারাটি দেখি যে অন্তর্ফল সমান তাহলে সমান্তর, আর যদি দেখা যায় যে না তাদের ভাগফল অর্থাৎ অনুপাত সমান হয় তাহলে এই দ্বারা হচ্ছে তোমার গুণোত্তর দ্বারা। তো এখানে 64, 32, 16 অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা পরের সংখ্যা আগের সংখ্যার অর্ধেক। তাহলে এখানে আমি লিখব যে প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর দ্বারা। কেন? এখানে ভাগফল সমান, বিয়োগফল সমান নয়। প্রতিটি জোড়ার ভাগফল সমান, বিয়োগফল সমান নয়। অর্থাৎ এখানে রেশিও অনুপাত সমান, সে কারণে এটা একটা গুণোত্তর ধারা যার প্রথম পদ অর্থাৎ ফার্স্ট টার্ম a is equal to 64, সাধারণ আর এটা কিভাবে বের করব? দ্বিতীয় পদ সবসময় আগে যেমন দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করে আমরা সাধারণ অন্তর বের করতাম, এবার দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করে আমরা সাধারণ অনুপাত বের করব। তাহলে প্রথম পদ পেলাম আর এর ভ্যালু পেলাম, কমন রেশিও দ্যাট ইজ সাধারণ অনুপাত পেলাম। তাহলে অষ্টম পদ বের করতে বলেছে। তো আমরা জানি যে জানা আছে বা আমরা জানি এই কথা আমরা বলতে পারি যে এনতম পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে সেখানে তোমার যদি বলে যে অষ্টম পদ বা এইট টার্ম, তাহলে এর ভ্যালু বসিয়ে দাও। এর ভ্যালু হচ্ছে 64, আর এর ভ্যালু হাফ,
n এর পরিবর্তে nতমের জায়গা 8, অর্থাৎ 8 - 1 হাফ কত হয় 7। তো তোমরা জানো 1 এর উপরে 7 থাকলেও 1 হয়, কিন্তু 2 এর উপর যদি পাওয়ার 7 হয় তাহলে হয় 128। হ্যাঁ, হিসাব করে তোমরা দেখে নিবে। তাহলে এটার সাথে এটা যদি কাটা আমরা ভাগ করে দিই তাহলে হচ্ছে কত হাফ। দ্যাট ইজ ইউর অ্যান্সার। অর্থাৎ আমরা এখান থেকে কিভাবে কি করলাম বের করে নিলাম যে অষ্টম পদ কত। এখন আরেকটা জিনিস আমি শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে যদি বলে যে একটি নির্দিষ্ট পদ দেয়া আছে, তার ক্রম অর্থাৎ এটা কততম পদ বের করতে বলে, তখন আমরা কিভাবে করব সেটা দেখাচ্ছি আজকে। আবার যে লক্ষ্য করো, এরপরেই তোমাদের বইয়ের ভিতরে আছে একটি অঙ্ক যে 128, 64, 32 এইভাবে ধারাটা চলতেছে। ধারাটির কোন পদ হাফ। একইভাবে আমরা এখানে লিখব যে প্রদত্ত ধারা একটি গুণোত্তর দ্বারা যার প্রথম পদ এ সমান 128 সাধারণ অনুপাত আগের মতোই। আর বের করবে কিভাবে, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করে। 64 দ্বারা যদি 128 কে ভাগ করি তাহলে 2 হয়, আর 64 কে 64 দ্বারা ভাগ করলে 1 হয়। তাহলে আর এর ভ্যালু পেলাম, আবার এ পেলাম। কোন পদ হাফ তা জানি না, ধরে নেই nতম পদ হাফ। তাহলে আমরা যে সূত্রটা জানি কিছুক্ষণ আগে শিখেছি যে nতম পদের সূত্র, যেহেতু nতম পদ ধরেছি হাফ, তার মানে nতম পদের সূত্র কি, ar⁻n - 1 = হাফ। এখানে তো যাদের মান জানা আছে তাদেরকে বসিয়ে দাও। যেমন এর ভ্যালু হচ্ছে 128, আর এর ভ্যালু হাফ। এই 128 যদি এই পাশে চলে যায়, কোথায় যাবে, নিচে, তাই না? এখানে গুণ আছে, ওই পাশে গিয়ে ভাগ হবে, বা হাফ টু দি পাওয়ার n-1 256। তোমরা জানো 128 কে 2 দ্বারা গুণ করলে 256 হয়। তাহলে এবার আমি এই বেজের সাথে যদি এটাকে মিলিয়ে লিখি, দেখবে 2 এর পাওয়ার 8 দিলে কি হয়, 256 হয়। তাহলে এখানে বেজ সমান হয়ে গেল। যখন নাকি বেজ আর বেজ সমান হবে তখন আমি পাওয়ারের সমান পাওয়ার লিখতে পারি। তার মানে এখানে আমি এভাবে লিখতে পারি n-1 = 8, n = 8 + 1 by n = 9। দ্যাট ইজ আমরা পেলাম যে অতএব নবম পদ বা 9th টার্ম = হাফ। এটাই অ্যান্সার। তাহলে এইভাবে আমরা কোনো ধারার nতম পদ বের করতে পারি, বা যে কোনো পদ বের করতে পারি। যততম পদ বলবে তত শুধু সেই সংখ্যাটি বসিয়ে দিলেই হবে। আবার কোনো পদ দেয়া থাকলে আমি তার সিরিয়াল নাম্বার বের করতে পারি, অর্থাৎ কততম পদ সেটাও বের করতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আগামী ক্লাসে ইনশাআল্লাহ গুণোত্তর দ্বারা সমষ্টি কিভাবে বের করতে হয় এবং সেই সংক্রান্ত
সমস্যাগুলি কিভাবে করতে হবে সেগুলো আমরা করব। আশা করি সামনে আগামী ক্লাসেও তোমরা আমার সাথেই থাকবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।